হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ নিয়ে আলোচনা করছিলাম। তো বিগত পর্বে আমরা বেশ কিছু 7 ও 16 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও বেশ কিছু 7 ও 16 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ঋষি অরবিন্দের মূল্যবোধের শিক্ষা বলতে কী বুঝিয়েছেন? ঋষি অরবিন্দ মনে করতেন ক্রমশ পুরাতন মূল্যবোধগুলি প্রতিস্থাপিত হচ্ছে নতুন মূল্যবোধের দ্বারা। এই জন্য শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক মূল্যবোধগুলির চর্চা প্রয়োজন। তার মতে সর্বাপেক্ষা উচ্চ মূল্যবোধ হলো ঐক্য, অন্যান্য মূল্যবোধগুলি হলো আধ্যাত্মিকতা, পরিবর্তনশীলতা। এই সমস্ত বিকাশ এবং পরিচর্যার প্রয়োজন। বিকাশের জন্য সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মূল্যবোধ হলো সাধুতা বা অকপটতা। ঋষি অরবিন্দের মতে উচিত শিক্ষার সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ। অর্থাৎ তার মতে যে আমাদের পুরাতন যে মূল্যবোধ অর্থাৎ নৈতিকতা, আধ্যাত্মিকতা এগুলোই পরবর্তীতে মানুষের জীবনে প্রতিস্থাপিত হয়। আমাদের সবথেকে উচিত আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ ঘটানো। এর মধ্যে দিয়ে প্রকৃত শিক্ষা এবং ন্যায়পরায়ণতা মানুষের মধ্যে গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ঋষি অরবিন্দ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সম্পর্কে কি বলেছেন? ঋষি অরবিন্দ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলে মনে করতেন। তিনি মনে করতেন মাতৃভাষার শিক্ষা সম্পন্ন হলে তারপর অন্যান্য ভাষার শিক্ষার প্রশ্ন ওঠে। অর্থাৎ মাতৃভাষাকে আগে ভালোভাবে জানতে হবে, তারপর আমরা অন্যান্য ভাষা সম্পর্কে জানতে চেষ্টা করতে পারি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আরোভিল বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2 নম্বরে বারবার আসে। আরোভিল একটি আন্তর্জাতিক সহযোগিতা, সম্প্রীতি এবং একতার পরীক্ষা কেন্দ্র। 1968 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি এর প্রস্তর স্থাপিত হয় এবং বিশ্বের 120টি দেশ এখানে বা এর প্রতিনিধিত্ব করে। আরোভিল একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে। সেখানে শৈশবকাল থেকে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত শিক্ষার সুযোগ আছে। এটি বিভিন্ন সংস্কৃতি, আন্তর্জাতিক চিন্তাধারা এবং আদর্শের সমন্বয়ে একটি তীর্থস্থান হিসাবে পরিণত হয়েছে। ভারত সরকার এবং ইউনেস্কো এই পরিকল্পনাটিকে বিভিন্নভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে, যাতে এটি যে একটি আন্তর্জাতিক শহর তৈরি করে তোলা যায়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নারী পুরুষ একসঙ্গে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারবে। আন্তর্জাতিক সহযোগিতা, বোঝাপড়ার বিকাশে নিজ নিজ সংস্কৃতি ও মূল্যবোধ বজায় রেখে সকলে ভালোভাবে একত্রে থেকে এই বিষয়টিকে পরিচালনা করতে পারবে, যা ইউনেস্কোর উদ্দেশ্য। তা আরোভিলে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। অর্থাৎ এই যে বিশ্ব শান্তি রক্ষা, সকলকে নিয়ে একটি সমস্ত সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে সকলকে নিয়ে একসাথে পথ চলা, শান্তিপূর্ণভাবে থাকা, এই সবগুলো ইউনেস্কোর একটি উদ্দেশ্য। বিভিন্ন সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়া। তো আর এই আরোভিলের মধ্যেও সেই একই উদ্দেশ্য কাজ করছে। সেই কারণে সকলকে নিয়ে এরা একটি শান্ত, পরিপূর্ণ সংস্কৃতি ও নৈতিকতার পূর্ণতার প্রকাশ রয়েছে, আধ্যাত্মিকতা ও মানসিক শান্তির ক্ষেত্র তৈরি করছে। এরকম একটি পরিস্থিতি তৈরি করে একটি বিশেষ শিক্ষাস্থল বা শিক্ষা কেন্দ্র তৈরি করার চেষ্টা করছে। এটাই হচ্ছে আমাদের আরোভিল। নেক্সট হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে শ্রী অরবিন্দের বক্তব্য অথবা শ্রী অরবিন্দের মত অনুসারে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো, অথবা শ্রী অরবিন্দের শিক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দাও। শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গে শ্রী অরবিন্দ তার এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন শিক্ষণের মূল 3টি ভূমিকাগুলি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেছেন, প্রকৃতপক্ষে কোনো কিছু শেখানো যায় না। তিনি বিবেকানন্দের ন্যায় শিক্ষকের সহায়ক এর ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে যে ঈশ্বরের অংশ আছে তাকে উদ্দীপ্ত করাই তার কাজ। 2 হচ্ছে, তিনি মন্তব্য করেছেন, মনকে তার বৈশিষ্ট্য অনুযায়ী বিকাশের সুযোগ দিতে হবে। কোনো কিছু উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না, ভিতর থেকে উদ্দেশ্য তৈরি করতে হবে। তাই শিক্ষক কেবল শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী হবে না, তার ইচ্ছাকেও এখানে গুরুত্ব দিতে হবে। 3 হচ্ছে তার মত অনুসারে শিক্ষণের তৃতীয় নীতি হলো শিক্ষা থেকে নিকট থেকে দূরে নিতে হবে, তাতে জানা থেকে অজানা নিয়ে যেতে হবে, অর্থাৎ অভিজ্ঞতায় হবে শিক্ষণের ভিত্তি। পরিবেশের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত দৈনন্দিন অভিজ্ঞতাকে ঘিরে শিক্ষার্থী নতুন জ্ঞান অর্জন করবে। এই নীতি অনুসারে শিক্ষণ এবং শিক্ষণের ক্ষেত্রে শ্রবণ, দর্শন, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার ইত্যাদির প্রতি গুরুত্ব দিতে হবে। তার এই 3টি শিক্ষণ নীতির ওপর বা শিক্ষকের ভূমিকার ওপর ভিত্তি করে একজন দক্ষ শিক্ষকের ভূমিকা বিশ্লেষণ করা যায়। একজন দক্ষ শিক্ষক প্রথম থেকে শিক্ষার্থীকে ভালোভাবে বুঝবে এবং তার জন্য প্রয়োজনীয় পরিবেশ রচনা করবে। শিক্ষার্থীকে গভীরভাবে অধ্যয়ন করে তার আগ্রহ, প্রবণতা, আবেগ, আশা, আকাঙ্ক্ষা বুঝবে এবং শিক্ষাক্ষেত্রে এই তথ্যগুলো কাজে লাগিয়ে শিক্ষণ অভিজ্ঞতা উপস্থাপন করবেন। শিক্ষার্থীর মতো শিক্ষককেও কৌতূহলী হতে হবে এবং শিক্ষার্থীর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে। সেই জন্য ঋষি অরবিন্দ বলেছেন, একজন সুশিক্ষক হবেন একজন শিশু যিনি অন্য শিশুদের পরিচালনা করবেন এবং তিনি হবেন একটি বাতি যিনি অন্য বাতি ও বিশ্বের আলো জ্বালাবেন। নেক্সট হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। রবীন্দ্রনাথ ছিলেন একদিকে ভাববাদী চিন্তাধারা প্রভাবিত, অন্যদিকে প্রয়োগের সময় তিনি প্রকৃতিবাদী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন। তার মতে সেই শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবন গড়ে তোলে। তিনি গতানুগতিক শিক্ষাকে বিশেষভাবে সমালোচনা করেছেন, কারণ তিনি মনে করতেন আমাদের দেশে প্রচলিত এই গতানুগতিক শিক্ষাদানের মধ্যে আমাদের দেশের রীতিনীতি, আদর্শ কোনো কিছুকে স্থান দেওয়া হয়নি। তিনি বলেছেন বোধের শিক্ষাকে আমাদের বিদ্যালয়ে প্রধান স্থান দিতে হবে। তিনি ভাববাদী দর্শনের সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সংযোগ স্থাপন করেন এবং তিনি ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের উপর অধিক গুরুত্ব দিয়েছেন। তার মতে শিক্ষার লক্ষ্য হবে, এক হচ্ছে বিকাশ, স্বাধীন চিন্তার বিকাশ হবে শিক্ষার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করাই হলো তার মতে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। 2 হচ্ছে দৈহিক বিকাশ। রবীন্দ্রনাথ তার শিক্ষা পরিকল্পনা সম্পর্কে মুক্ত প্রকৃতিতে খেলাধুলো, শরীরচর্চা, সৃজনশীলতা চর্চা এবং বিভিন্ন কাব্য, কবিতা, সঙ্গীত ইত্যাদির ব্যবস্থার কথা বলেছেন। তার মতে পাঠের বোঝা শিক্ষার্থীদের নিকট দুঃসহ হয়ে উঠছে। জ্ঞান সম্পদ সঞ্চয় করতে গিয়ে তারা স্বাস্থ্য সম্পদ হারানোর সম্মুখে। তাই তিনি শিক্ষার্থীদের দৈহিক সম্পদের দিকে বিশেষ নজর দিতে বলেছেন। এর থেকে তাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ। রবীন্দ্রনাথের মতে যিনি সর্বব্যাপী পরম সত্তা, ছায়ার মতো আমাদের সহগামী, তাকে উপলব্ধি করাই হলো সকল প্রকার শিক্ষার উদ্দেশ্য। তাই তিনি আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের সৃষ্টি এবং শিক্ষায় তার প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ নিজের দেহ হচ্ছে সম্পদ, তো সেই সম্পদকে দৃঢ় করে তৈরি করতে হবে এবং এর মধ্যে দিয়ে তিনি নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের কথা বলেছেন। 3 হচ্ছে সামাজিক গুণাবলীর বিকাশ। স্বামী বিবেকানন্দের মতো রবীন্দ্রনাথ মনে করতেন সমস্ত মানুষের মধ্যে দিয়ে পরম ব্রহ্মের প্রকাশ ঘটে।
তাই তিনি শৈশব থেকে শিক্ষার মধ্যে দিয়ে ভ্রাতৃত্ববোধ, মানুষকে ভালোবাসা আর তাকে সেবা করা প্রভৃতি সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানোর প্রতি গুরুত্ব দিয়েছেন। নেক্সট হচ্ছে জনশিক্ষার বিস্তার। শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ জনশিক্ষার বিস্তারের উপর গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ যত বেশি মানুষ শিক্ষার প্রতি আগ্রহী হবে, শিক্ষা পাবে, ততই মানুষের উন্নতি হবে। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তাধারা উল্লেখ করো, অথবা রবীন্দ্রনাথের চিন্তাধারা অনুসারে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত। পরিপূর্ণ বিকাশের দিকে দৃষ্টি রেখে রবীন্দ্রনাথ পাঠ্যক্রম পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। তিনি বিদ্যালয়কে মানব সংস্কৃতি অনুশীলনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছেন। সেই সমস্ত বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন, যার মাধ্যমে মানুষের সংস্কৃতি প্রতিফলিত হবে। তিনি পাঠ্যক্রমে ভাষা ও সাহিত্যকে অগ্রাধিকার দিয়েছেন। সুস্থ মানুষের দৃষ্টিভঙ্গি গঠনের জন্য তিনি পৃথকভাবে রামায়ণ, মহাভারতের পাঠের কথা বলেছেন। ইতিহাস, দর্শন ও বিজ্ঞান সাধনাকে তিনি পাঠ্যক্রমে গ্রহণ করেছেন। ইংরাজি শিক্ষার বিশেষ পক্ষপাতিত্ব তিনি ছিলেন না। তিনি মাতৃভাষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বিভিন্ন ধরনের সমাজসেবা ও সামাজিক উন্নয়নমূলক কাজের ব্যবস্থা রাখার কথাও তিনি বলেছেন। এছাড়া তিনি শরীরচর্চা, খেলাধুলো, গান বাজনা, বাগানের কাজ, গল্প বলা, হাতের কাজ প্রভৃতিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছে। এই সকল কিছুর মধ্যে দিয়ে শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে বলে তিনি উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন আসছে যে শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ কি শিক্ষণ পদ্ধতি ব্যবহারের কথা বলেছেন, অথবা রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো। রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতির মূল কথা হলো শিশু কেন্দ্রিকতা ও শিশুকে স্বাধীনতা দিতে হবে। তবে তিনি শান্তিনিকেতনের স্বাধীনতার সঙ্গে সঙ্গে সংযম ও ব্রহ্মচর্য পালনের কঠোর নির্দেশও দিয়েছিলেন। তিনি শিক্ষাকে সক্রিয়তা ভিত্তিক, ইন্দ্রিয়ানুশীলন, প্রকৃতির পর্যবেক্ষণে, সৃজনধর্মী কাজকর্ম প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন শিক্ষক তার প্রয়োজন মতো শিক্ষা পদ্ধতি উদ্ভাবন করে পড়াবেন, অর্থাৎ শিক্ষক তার প্রয়োজন মতো শিক্ষা পদ্ধতি নিজে তৈরি করবেন এবং পড়াবেন। তবে তিনি প্রাচীন তপোবন শিক্ষার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি মনে করতেন গুরু ও শিষ্যের মধ্যে সুসম্পর্ক থাকলে সেখানে শিক্ষাদানের কাজ অনেক সহজতর হয়ে যায়। শ্রেণী শিক্ষণের গতানুগতিক পদ্ধতির পরিবর্তে তিনি প্রকৃতির খোলা আকাশের নিচে শিক্ষা দেওয়ার কথা বলেছেন এবং এছাড়াও শিক্ষার দিকে সামাজিক শিক্ষা দেওয়ার জন্য তিনি আবাসিক শিক্ষা ব্যবস্থা, বিদ্যালয়ের যৌথ জীবনযাপন করার প্রয়োজনকে স্বীকার করে নিয়েছেন। তিনি সক্রিয়তা ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে বলেছেন। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রভৃতি বিষয়গুলিকে সহজ সরলভাবে সক্রিয়তার মাধ্যমে শেখাতে হবে উল্লেখ করেছেন। শিক্ষার মাধ্যম হিসেবে তিনি মাতৃভাষাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার বিরুদ্ধে তিনি বিশেষভাবে বক্তব্য রাখেন। তার কাছে পরভাষায় শিক্ষার পরধর্ম, মাতৃভাষাতে শিক্ষাকে শিক্ষার স্বাভাবিক মাধ্যম ও বাহন বলে উল্লেখ করেছেন। শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম বলে তিনি উল্লেখ করেছেন। ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার প্রধান ত্রুটি সম্পর্কে তিনি বলেছেন, ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার ফলে শিক্ষার্থীদের জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ভাষা শিখতে, পরন্তু এই শিক্ষা ব্যয়বহুল হওয়ায় দেশের সাধারণ মানুষের নিকট সেই ভাষা পৌঁছায় না, যা মাতৃভাষায় শিক্ষা হলে শিক্ষালয়গুলির বিষয়গুলি শিক্ষার্থীদের প্রাণের সামগ্রী হয়ে ওঠে। তা ব্যতীত শিক্ষিতরাও অশিক্ষিত থেকে যায়। মূলত তিনি শিক্ষাকে প্রাণবন্ত ও সমাজের সর্বস্তরের মানুষের জন্য উপযোগী করে তোলার বিষয়ে কথা বলেছেন। সেই সাথে শিক্ষাকে এমন করে তুলতে হবে যা সহজ, সরল, স্বাভাবিক, সকলের গ্রহণ করতে পারে ও জীবনে কাজে লাগাতে পারে। এই ছিল আজকের মতো আমাদের বেশ কিছু প্রশ্ন। নেক্সট দিন আমরা বাকি অংশগুলি আলোচনা করব।